বাংলাদেশের সংসদে সম্প্রতি একটা বিল নিয়ে যে উত্তপ্ত বিতর্ক হয়ে গেল সেটা কিন্তু শুধু একটা আইন নিয়ে নয়, এর ভেতরে লুকিয়ে আছে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার একটা বিরাট লড়াই। মানে একটা বড় রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্র আর তার নাগরিকদের মধ্যে বিশ্বাসের সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত, এই বিতর্কের একদম গভীরে কিন্তু এই প্রশ্নটাই। চলুন আজ এই বিষয়টারই বিভিন্ন দিক একটু তলিয়ে দেখা যাক। তো এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা, সেটা হলো একটা বিপ্লবের পর যখন সব পুরনো নিয়মকানুন ভেঙে পড়ে, তখন ন্যায় বিচার করবেটা কে? মানে বিচারের মাপকাঠি কে ঠিক করবে? আসল ক্ষমতাটাই বা কার হাতে থাকবে? এই একটা প্রশ্ন থেকেই কিন্তু এত বড় সংঘাতের শুরু। যে বিলটা নিয়ে এত কথা সেটার নাম জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬। কাগজে কলমে এর উদ্দেশ্য কিন্তু খুবই পরিষ্কার আর মহৎ। যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তাদের আইনি সুরক্ষা দেওয়া। আর দেখুন, এই লক্ষ্যের সাথে কিন্তু প্রায় সবাই একমত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে উদ্দেশ্য নিয়ে নয়, সমস্যাটা হলো কিভাবে, কোন প্রক্রিয়ায় এই সুরক্ষাটা দেয়া হবে সেটা নিয়ে। তো যেটা বলছিলাম, সুরক্ষা যে দিতে হবে এটা নিয়ে কারও কোনো দ্বিমত নেই। তাহলে ঝগড়াটা বাঁধল কোথায়? সংঘাতটা হলো একেবারে পদ্ধতির প্রশ্নে। সোজা কথায়, এই সুরক্ষা দেওয়ার আর দায় নির্ধারণ করার ক্ষমতাটা ঠিক কার হাতে থাকবে? বিতর্কের আসল শুরুটা কিন্তু ঠিক এখানে। এই বিতর্কে আমরা মূলত দুটো পক্ষ দেখতে পাই। একদিকে আছে বিরোধী পক্ষ, যারা জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসির নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন। তাদের ভয়, এই প্রতিষ্ঠানটা স্বাধীনভাবে কাজ করতে পারবেই না। আর অন্যদিকে আছে সরকার, যাদের বক্তব্য হল আগে বিলটা পাস করাটা জরুরি, কমিশনের সংস্কার ওটা না হয় পরও করা যাবে। আচ্ছা, চলুন তাহলে প্রথমে বিরোধী পক্ষের যুক্তিগুলোই একটু শুনে নেওয়া যাক। সংসদের সংসদ সদস্য হাসান আব্দুল যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো একটা গভীর বিশ্বাসের সংকট। তিনি বলছেন এই অবিশ্বাসটা তৈরি হয়েছে প্রাতিষ্ঠানিক ক্ষমতার অপব্যবহার হতে পারে এই ভয় থেকে। তাহলে বিরোধী পক্ষের মূল ভয়টা ঠিক কী? তাদের যুক্তিটা খুব সহজ। তারা মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন এখন যেমন অবস্থায় আছে তাতে এটা মোটেও নিরপেক্ষ নয়, বরং এটা সরকারেরই একটা নিয়ন্ত্রিত সংস্থা। তাই তাদের আশঙ্কা, এই বিলটা পাস হলে কমিশন যে ক্ষমতা পাবে সেটা আসলে রাজনৈতিক বিরোধীদের দমনের কাজেই ব্যবহার করা হবে। মানে কে সুরক্ষা পাবে আর কার বিচার হবে সেটা সরকারই ঠিক করে দেবে। আর তাদের এই ভয়টা যে একেবারে অমূলক নয় সেটা বোঝানোর জন্য সংসদে কিন্তু বেশ কিছু উদাহরণও টানা হয়েছে। যেমন বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কথা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা, এমনকি বিচার বিভাগের কথাও এসেছে। বলা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে নাকি রাজনৈতিক হস্তক্ষেপের একটা ধারা তৈরি হয়ে গেছে। নিজেদের এই আশঙ্কাটাকে তুলে ধরতে বিরোধী পক্ষ সংসদে কিন্তু একটা বেশ ধারালো আর শ্লেষাত্মক শব্দ ব্যবহার করেছে। তারা বলছে এটা হতে চলেছে একটা বাপের দোয়া কমিশন। মানেটা কি? মানে হলো এমন একটা কমিশন যেটা নিজেরা স্বাধীনভাবে কিছুই করবে না, শুধু সরকারের সব ইচ্ছায় সায় দিয়ে যাবে। সব মিলিয়ে বিরোধীদের দাবি কিন্তু একদম পরিষ্কার। তাদের কথা একটাই, আগে সংস্কার, তারপর ক্ষমতা। এই বিল কার্যকর করার আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে সম্পূর্ণ স্বাধীন আর স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, এর আগে নয়। তো এটা গেল এক পক্ষের কথা। চলুন এবার বিতর্কের অন্যদিকে তাকাই। সরকারের কি বক্তব্য? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে যে পাল্টা যুক্তিগুলো দিয়েছেন সেখানে কিন্তু বাস্তবতাকে অগ্রাধিকার দেওয়ার কথাটাই বারবার উঠে এসেছে। সরকারের যুক্তির একেবারে কেন্দ্রে আছে প্রায়োরিটি বা অগ্রাধিকারের বিষয়টা। তাদের বক্তব্য হল গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের সুরক্ষা দেওয়ার একটা প্রতিশ্রুতি জাতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করাটাই এখন সবচেয়ে জরুরি কাজ। এই বিল পাশ করাটা সেই অঙ্গীকার পূরণেরই একটা অংশ। আর বিরোধী পক্ষ যে বাংলাদেশ ব্যাংক বা ক্রিকেট বোর্ডের উদাহরণগুলো দিয়েছিল, সরকার সেগুলোকে সোজাসাপটা অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে একদম প্রবাদ ব্যবহার করে বলেছেন, কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। মানে ওসব বিষয়ের সাথে এই বিলের কোনো সম্পর্কই নেই। সরকার কিন্তু বলছে যে তারা মানবাধিকার কমিশন সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ, আর এর জন্য তাদের একটা পরিষ্কার পরিকল্পনাও আছে। যেমন প্রথমে অন্যান্য আইনের সাথে যে জটিলতাগুলো আছে সেগুলো দূর করা,
তারপর সমাজের সব স্তরের মানুষের সাথে আলোচনা করা, আর সবশেষে আন্তর্জাতিক মানের একটা শক্তিশালী মানবাধিকার কমিশন আইন নিয়ে আসা। কিন্তু তাদের কথা হলো, এই পুরো প্রক্রিয়াটাতেই তো সময় লাগবে। তাহলে সরকারের অবস্থানটা যদি এক কথায় বলি, তা হলো যেটা জরুরি সেটা আগে করতে হবে। এই মুহূর্তে সুরক্ষা দেওয়াটা জরুরি। আর প্রাতিষ্ঠানিক সংস্কার, সেটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ওটা চলতেই থাকবে। দুটো জিনিসকে একসাথে গুলিয়ে ফেললে চলবে না। দেখুন, বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে এটা শুধু একটা বিল নিয়ে বিতর্ক, কিন্তু আসলে তা নয়। এর গভীরে লুকিয়ে আছে সুশাসনের মতো একটা বিশাল মৌলিক প্রশ্ন। একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা কোন ভিত্তির উপর দাঁড়াবে, সেটাই আসলে এখানে নির্ধারিত হচ্ছে। শেষমেশ পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে একটাই জায়গায়, বিশ্বাস। প্রশ্নটা হলো, রাষ্ট্র আর নাগরিকের মধ্যে এই বিশ্বাসের সম্পর্কটা কেমন হবে? সরকার কি বলবে, আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা কাজ করব, আর নাগরিকরা সেটা মেনে নেবে? নাকি নাগরিকরা বলবে, আগে কাজ করে দেখান, সংস্কার চোখে দেখতে দিন, তারপর বিশ্বাস আসবে? আসলে আমরা এখানে দুটো শক্তিশালী অনুভূতির একটা টানাপোড়েন দেখছি। একদিকে আছে খুব দ্রুত কাজ শেষ করার একটা তাগিদ, একটা জরুরত, আর ঠিক তার বিপরীতে আছে জবাবদেহিহীন ক্ষমতাকে নিয়ে একটা গভীর ভয়। একটা নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার পথে এই দুটো বিপরীতমুখী শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে সব শেষে যে প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়, সেটা হলো, একটা নতুন করে শুরু হওয়া গণতন্ত্রে বিশ্বাস কি আগে অর্জন করে নিতে হয়, নাকি কাজ করতে করতে পরে ধীরে ধীরে সেটা গড়ে তোলা যায়? রাষ্ট্র গঠনের এই যে একটা ঐতিহাসিক মুহূর্ত, এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো বাংলাদেশের গোটা ভবিষ্যৎটা নির্ভর করছে।